যখনই আমরা ধনী দেশের সম্পর্কে চিন্তা করি তখন আমাদের ব্রেনে আমেরিকা, দুবাই অথবা ইউরোপিয়ান কান্ট্রির কথাই আসে। কিন্তু একটি দেশ এমন আছে যে দেশে প্রাকৃতিক সম্পদ অনেক কম থাকার পরেও আজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইকোনমি হয়ে গেছে, আর ওই দেশটা হলো জাপান। একটি ছোট্ট দ্বীপের মতো দেশ, যেখানে না কোনো তেলের খনি আছে না সোনার খনি আছে, কিন্তু তারপরেও আজ জাপান টেকনোলজি, লাইফ কোয়ালিটি এবং টাকা এই তিনটি ক্ষেত্রেই সবার আগে আছে। কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে? এটা কেবলমাত্র জাপানিজদের কোনো টেকনিক নয়, বরং এটা হলো জাপানিদের চিন্তা, টাকা সম্পর্কে এদের ফিলোসফি। আর হ্যাঁ, এটা কোনো বোরিং ইকোনমিক্স নয়, এটা হলো সেই রহস্য যা জাপানি মানুষগুলো ছোট থেকেই শেখে, যে কারণে জাপানে একটি সাধারণ কর্মচারী ফাইন্যান্সিয়াল সিকিউর অনুভব করে। আপনি কি জানেন জাপানের মানুষ অনেক দেরি পর্যন্ত কাজ করে, তারপরেও এরা কখনোই ক্লান্ত হয় না? এর কারণ হলো এখানে কাজ এবং টাকাকে দেখার চোখ আলাদা হয়। এখানে কেউ অন্যদেরকে দেখানোর মতো করে বাঁচে না, দামি গাড়ি কিনে ইনস্টাগ্রামে পোস্ট করে না। এরা চুপচাপ শান্তভাবে নিজের সম্পদ বাড়াতে থাকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই রহস্যটাই বলবো। আজ আমি আপনাদের জাপানের 4টি মানি ফিলোসফির কথা বলবো, যার নাম হয়তো একটু আলাদা, কিন্তু এর প্রভাব জীবনে অনেক বড়। আর এই ফিলোসফিগুলো আপনাকে শেখাবে কিভাবে আপনিও জাপানিজ মাইন্ডসেট নিজের মধ্যে নিয়ে এসে আপনার টাকাকে একটি স্মার্ট সিস্টেমে পরিণত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সিনরাই। আপনি কি কখনো এটা খেয়াল করেছেন, স্যালারি আসার পরে সবার আগে আমরা কি করি? ঘর ভাড়া পরিশোধ করি, বিদ্যুতের বিল পরিশোধ করি, অথবা নতুন কোনো জিনিস কিনে নিই। অর্থাৎ সমস্ত টাকা বাইরের মানুষকেই দিয়ে দিতে হয়, আর নিজের জন্য মাসের শেষে কোনো কিছুই বেঁচে থাকে না। কিন্তু জাপানে সম্পূর্ণ এর উল্টোটা হয়। জাপানের মানুষ সবার আগে নিজেকে পে করে, আর এটাই হলো সিনরাই। জাপানি ভাষাতে সিনরাইয়ের অর্থ হলো ট্রাস্ট, কিন্তু এই বিশ্বাসটা অন্য কারোর উপরে নয়, সবার প্রথমে নিজের উপরে বিশ্বাস করতে হয়। অর্থাৎ এরা নিজেকে এত বেশি ইম্পর্টেন্ট মনে করে যে সবার আগে নিজেকে পে করে, তারপরে অন্য কাউকে পে করে। আর এই মাইন্ডসেটটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুরু করে। আপনি কি জানেন জাপানের অ্যাভারেজ হাউস হোল্ড সেভিং রেট 20%-এরও বেশি, অন্যদিকে ভারতে সেটা 7 থেকে 8%। আর এর কি প্রভাব পড়ে? আজ মানুষ আমাদের দেশে ইএমআই এর মধ্যে ফেসে আছে। ইমার্জেন্সি চলে আসলে পার্সোনাল লোনের প্রয়োজন হয়, আর রিটায়ারমেন্টের পারফেক্ট কোনো প্ল্যানিং থাকে না। কিন্তু জাপানের মানুষ অল্প জিনিসের মধ্যেই বেঁচে থাকতে জানে। এদের ইমার্জেন্সি ফান্ড রেডি থাকে, আর এই কারণেই এদের মধ্যে ফিউচারের কোনো ভয় থাকে না। আর এখন আমি আপনাদের জাপানিজদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা বলতে যাচ্ছি, যেটা শোনার পরে আপনি বুঝতে পারবেন জাপানের মানুষগুলো কি রকমের চিন্তা করে। জাপানে বাচ্চাদেরকে ছোট বয়স থেকেই কাকিবো নামের সেভিংস টেকনিক শেখানো হয়, যেখানে তারা তাদের পকেট মানিকে প্ল্যানিং করে খরচ করা শেখে। এখানে একটি রুল থাকে, সবার প্রথমে নিজের জন্য সেভ করো, এরপরে অন্য জায়গায় খরচ করো। অর্থাৎ এই সিনরাইয়ের শুরুটা সেখান থেকেই হয়। আর এবার আপনি ভেবে দেখুন, যখন আমরা নিজেকে আমাদের স্যালারির প্রথম অংশের যোগ্য মনে না করব, তাহলে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের কথা কিভাবে ভাবতে পারি? তাই যদি আপনি আপনার ফিউচার সেলফকে অল্প হলেও রেসপেক্ট করেন, তাহলে আজ থেকেই আপনি আপনার ফিউচার সেলফের জন্য অল্প অল্প পেমেন্ট করা শুরু করুন। 500 হোক অথবা 5000। হ্যাবিট টাকা দেখে না, বরং এটা আপনার কনসিস্টেন্সি দেখে। সিনরাই কোনো অ্যাকশন নয়, বরং এটা হলো একটি স্টেট অফ মাইন্ড। যখন আপনি নিজের উপরে ভরসা করেন, তখনই আপনি আপনার টাকাকে রেসপেক্ট দিতে পারবেন। আর যখন আপনি আপনার টাকাকে রেসপেক্ট দেবেন, তখন টাকাও আপনাকে রেসপেক্ট দেওয়া শুরু করবে। নাম্বার 2, ডোগু। একবার ভেবে দেখুন, টাকাই কি আপনার আলটিমেট গোল? আমি জানি অনেক মানুষ উত্তর দেবে যে হ্যাঁ, আমার কেবল জীবনে ধনী হতে হবে। কিন্তু জাপানি মানুষগুলো বলে না, টাকা হলো কেবলমাত্র একটি রাস্তা, টাকা কখনোই গন্তব্য নয়। জাপানি ভাষাতে ডুগু শব্দের অর্থ হলো টুল, অর্থাৎ এটা হলো একটি মাধ্যম। যেমন চাকু কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয়, একইভাবে টাকা আমাদের জীবনকে সুন্দর তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু যখন এই টাকাকেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য তৈরি করব, তখন আমরা এমন ডিসিশন নেওয়া শুরু করব যা কেবলমাত্র প্রফিটের কথা চিন্তা করেই হবে, আর সেখানে কোনো পারপাস থাকবে না। উদাহরণ হিসাবে, জাপানের সব থেকে বড় কোম্পানির মধ্যে একটি টয়োটা কোম্পানির ফাউন্ডার একবার বলেছিলেন, টাকা রোজগার করাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো এমন জিনিস তৈরি করা যা মানুষের জীবনকে সহজ করবে। আর এই চিন্তাটাই হলো ডোগু। টাকা নিজে কোনো অ্যাচিভমেন্ট নয়, বরং এটা হলো কেবলমাত্র একটি টুল যা দিয়ে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন। আর এবার এর পার্থক্যটা বুঝুন। যখন টাকা আপনার লক্ষ্য হবে, তখন মানুষ শর্টকাট রাস্তা খোঁজার চেষ্টা করবে, মানুষ খারাপ রাস্তায় যাওয়ার চেষ্টা করবে, আনএথিক্যাল ডিসিশন নেবে, আর জীবনে কখনোই স্যাটিসফ্যাকশন পাবে না। কিন্তু যখন আপনি টাকাকে একটি টুল মনে করবেন, তখন আপনি প্যাশনের সঙ্গে কাজ করবেন, তখন কাস্টমার ভ্যালু পাবে, আর টাকা অটোমেটিক তখন আপনার কাছে চলে আসবে।
আর এই চিন্তাটা জাপানি মানুষদেরকে দীর্ঘ সময় ধরে সফল তৈরি করে রাখে। এদের তৈরি করা কোম্পানি কয়েকশো বছর পর্যন্ত চলে। এর কারণ হলো ওই কোম্পানির শুরুটা কেবল টাকার জন্য নয়, বরং পারপাস থেকে হয়েছে। আমরা অনেকবার মানুষকে জিজ্ঞেস করি তুমি কত টাকা রোজগার করো, কিন্তু জাপানের কালচার হলো মানুষ জিজ্ঞেস করে তুমি কি তৈরি করছো। অর্থাৎ ইম্পর্টেন্স টাকাকে নয়, বরং কাজের কোয়ালিটিকে দেওয়া হয়। আর এই ডোগু থেকে আমরা শিখতে পারি টাকা হলো কেবলমাত্র একটি মাধ্যম। যেমন কলম প্রয়োজন হয় লেখার জন্য, একইভাবে টাকা প্রয়োজন জীবনকে সুন্দর তৈরি করার জন্য। কিন্তু যদি আপনি এই কলমকে আপনার জীবন মনে করেন, তাহলে আপনি কখনোই আপনার কাহিনী লিখতে পারবেন না। টাকা অনেক বেশি প্রয়োজন, কিন্তু টাকা হলো কেবলমাত্র একটি টুল। আর টুলস তখনই ভালোভাবে কাজ করবে যখন তার পিছনের উদ্দেশ্যটা ভালো হবে। নাম্বার 3, সিবুই। চলুন একটি সহজ প্রশ্ন থেকে শুরু করা যাক। আপনি কি নিজেকে ধনী দেখাতে চান, নাকি বাস্তবে আপনি ধনী হতে চান? কারণ এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আর এই পার্থক্যটাকেই জাপানে বলা হয় সিবুই, যার অর্থ হলো আন্ডারস্ট্যান্ডেড এলিগেন্স, অর্থাৎ সেই সৌন্দর্য যা ভিড়ের মধ্যে নয়, বরং শান্তির মধ্যে লুকিয়ে থাকে। জাপানি মানুষ ফ্ল্যাশি জিনিস থেকে দূরে থাকে। দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক অথবা সোশ্যাল মিডিয়ার মানুষকে দেখানোর থেকে এরা সিম্পলিসিটিকে বেশি গুরুত্ব দেয়। একবার ভেবে দেখুন, যখন আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকবে, তখন আপনি সেগুলোকে ব্যবহার করেন না, বরং সেগুলোই আপনাকে ব্যবহার করে। আর এই কারণে সিবুই বলে আপনার কাছে অল্প জিনিস থাকবে, কিন্তু আপনার হাতে কন্ট্রোল বেশি থাকবে। জাপানে আপনি এইরকম ক্যাপসুল হোটেল পাবেন, যেখানে মানুষ এই ছোট্ট ক্যাপসুলের মতো জায়গাতেই অনেক শান্তিতে থাকে। প্রত্যেকটা জাপানি পরিবারে কেবল প্রয়োজনীয় জিনিস থাকে, আর এই কারণে এদের মন শান্ত থাকে, খরচ কম হয় এবং সেভিংস বেশি হয়। মিনিমালিজম এদের কালচারের মধ্যেই আছে, আর এটা এদের কেবলমাত্র ট্রেন্ড নয়, বরং ফিলোসফি। এবার আপনি ভেবে দেখুন, আমাদের দেশে অথবা পশ্চিমী কোনো দেশে মানুষ ইএমআই গাড়ি অথবা অন্য কোনো গ্যাজেট কিনে নেয়। প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিজের কাছে রাখতে পারাকে সাকসেস মনে করে, আর এরা বেশিরভাগ খরচ অন্যদেরকে দেখানোর জন্যই করে। অন্যদিকে জাপানিজ মানুষগুলো তাদের খরচকে কন্ট্রোলে রাখে। এরা মানুষকে দেখাতে নয়, বরং ডিসিপ্লিনে বিশ্বাস করে, আর এই কারণে এদের সেভিংস অনেক বেশি হয়। সিবুই আমাদেরকে শেখায় আসল ধনী সেটা নয় যেটা মানুষ দেখতে পাবে, বরং আসল ধনী হলো সেটা যেটা আপনি অনুভব করবেন। আপনার ব্যাংক ব্যালেন্স 5 লক্ষ হোক অথবা 50 লক্ষ, কিন্তু যদি আপনার খরচ হয় 60 লক্ষ টাকা, তাহলে আপনি ধনী নয়, বরং আপনি ফেঁসে আছেন। তাই আজকের পরে যখনই আপনি দামি কোনো জিনিস কিনতে যাবেন, তখন আপনি নিজেকে একটি কথা জিজ্ঞেস করবেন, আমি কি সত্যি এই জিনিসটা কিনতে চাই, নাকি কেবল অন্যকে দেখানোর জন্য এই জিনিসটা আমি কিনছি? কারণ যেখানে এই দেখানোটা শেষ হয়ে যাবে, সেখান থেকেই সিবুই শুরু হবে। নাম্বার 4, ফুকুরি। একবার ভেবে দেখুন, যদি কেউ আপনাকে বলে 1 টাকার একটি ছোট্ট বীজ আপনাকে একদিন 1 কোটি টাকার একটি গাছ তৈরি করে দেবে, তাহলে আপনি কি ওই মানুষের কথাতে বিশ্বাস করবেন? হয়তো আপনি বিশ্বাস করবেন না। কিন্তু জাপানি মাইন্ডসেট এই ভরসা দিয়েই শুরু হয়, আর এই চিন্তাটাকেই বলা হয় ফুকুরি। ফুকুরির অর্থ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ এমন একটি চমৎকার যা ধীরে ধীরে চলে, কিন্তু এটা কখনোই দাঁড়িয়ে পড়ে না। আর যখন একবার এটা চলা শুরু হয়ে যাবে, তখন এটাকে আটকানো অসম্ভব হয়ে যাবে। একবার মনে করে দেখুন, অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। যে এটাকে বুঝবে সে রোজগার করবে, আর যে এটাকে বুঝবে না সে কেবলমাত্র ইন্টারেস্ট দেবে। আর জাপানিরা এই কথাটা কেবল বোঝেনি, বরং এই কথাটাকে নিজের জীবনে নিয়ে এসেছে। আর এখন জাপানের সম্পর্কে একটা আশ্চর্যজনক কিন্তু সত্যি কথা আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনুন। জাপানে বাচ্চাদেরকে ইনভেস্ট করা শেখানো হয়। আপনি ঠিকই শুনেছেন, জাপানে বাচ্চাদেরকে পকেট মানি ইনভেস্টিং শেখানো হয়। অর্থাৎ যদি তাদেরকে প্রতি সপ্তাহে 500 ইয়েন দেওয়া হয়, তাহলে তারা তার মধ্যে থেকে 10% কম্পাউন্ডের জন্য আলাদা করে রাখে। এখানে বাচ্চাদের ছোট থেকেই বলা হয়, যদি তুমি প্রতিদিন অল্প অল্প সেভ করতে থাকো, তাহলে সেটা একদিন অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ বাচ্চাদের মাইন্ডসেট ফুকুরিতে পূর্ণ থাকে। আর এখনের ডিফারেন্সটা দেখুন, যে মানুষ কম্পাউন্ডিং কে বোঝে না, তারা এফডির ইন্টারেস্টেই খুশি থাকে, এসআইপি অথবা লং টাইম ইনভেস্টমেন্টকে রিস্কি মনে করে। এরা কোনো রকমের ধৈর্য ছাড়াই শেয়ার মার্কেট ছেড়ে দেয়। কিন্তু যখন মানুষ এই ফুকুরি সম্পর্কে বোঝে, তখন তারা কেবল 5 বছরের জন্য নয়, বরং 15 বছরের কথা চিন্তা করে। এরা কম্পাউন্ডিং কে স্লো নয়, বরং পাওয়ারফুল মনে করে। আর এদের টাকা আরো বেশি টাকা তৈরি করে কোনো রকমের পরিশ্রম ছাড়াই। আপনি কি জানেন আমাদের আসল সমস্যাটা কি? আমরা চাই আজ আমরা ইনভেস্ট করব, তাহলে আমরা রিটার্ন পেয়ে যাব। কিন্তু জাপানি চিন্তা বলে, ধীরে চলো কিন্তু সঠিক দিকে চলো। জাপানিরা জানে টাকা সময়ে নয়, বরং সিস্টেমে তৈরি হয়। আর কম্পাউন্ডিং হলো এমন একটি সিস্টেম যেখানে কনসিস্টেন্সি হলো কিং। ফুকুরি কেবলমাত্র একটি ফাইন্যান্সিয়াল কনসেপ্ট নয়, বরং এটা হলো একটি লাইফ ফিলোসফি।
যা বলে বড় চিন্তা করো কিন্তু ধীরে ধীরে তার দিকে এগিয়ে চলো। যদি আপনি এসআইপি তে 1000 টাকা ইনভেস্ট করেন আর আপনার মনে হয় যে এই 1000 টাকাতে কিছুই হবে না, কিন্তু 15 বছর পরে ওই 1000 টাকাটাই লাখো টাকা হয়ে যাবে। আর এটাই হলো ফুকুরির জাদু। তাই যদি আপনি আজ থেকেই ছোট ছোট স্টেপ নেওয়া শুরু করেন, সেটা সেভিংসে হোক, ইনভেস্টিং এর জন্য হোক অথবা লার্নিং এ, তাহলে বলি আপনি দাঁড়িয়ে পড়বেন না। কারণ একদিন এই সবকিছু মিলেই আপনার লাইফে অনেক ভালো গ্রোথ নিয়ে আসবে। আর ওই দিন মানুষ আপনাকে বলবে যে আপনি এই সব কিছু কবে এবং কিভাবে করলেন, কিন্তু এটা তখন আপনি জানবেন ফুকুরি আপনার জীবনে সাইলেন্টলি কাজ করেছে। তো বন্ধুরা, জাপানিজদের এই 4টি অভ্যেস আপনাদের দেখতে হয়তো খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু যদি এই 4টি অভ্যেসকে আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য টাকা রোজগার করাটা কোনো স্ট্রাগল নয়, বরং একটি ফান তৈরি হয়ে যাবে। সবশেষে যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।